আচ্ছা, আমরা এখন ফল 25-এর কোশ্চেনটা একটু দেখি। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, এখানে প্রথম পার্টে বেসিক্যালি আমাদের ওপিতে যে ভার্চুয়াল ফাংশন যে কল হয় বা ওভাররিডেন ফাংশনগুলো যে কল হয় ওইটাই ডিসকাস করতে হবে। যে আমাদের ভার্চুয়াল পয়েন্টার থাকে, ভার্চুয়াল টেবিল থাকে, দেন আমরা যখন একটা সাব ক্লাসের অবজেক্টকে বেস ক্লাসে অবজেক্টের মধ্যে অ্যাসাইন করি তখন কি হয়, বেস ক্লাসের ভার্চুয়াল পয়েন্টারটা পয়েন্ট করে হচ্ছে সাব ক্লাসের ভার্চুয়াল টেবিলে। অ্যান্ড এই জন্যই আমার যেটা হয় যে সাব ক্লাসের যেটা ওভাররিডেন ফাংশন বা ভার্চুয়াল ফাংশন সেই জিনিসটা কল হয়। সো প্রথম পার্টে ওটাই লিখতে হবে। আর সেকেন্ড পার্টে দেখেন কি বলছে, যে হাউ ফাংশন অ্যাক্সেস মডিফায়ার্স ইম্প্যাক্ট ফাংশন কলস ইফ দে হ্যাভ সাম ইম্প্যাক্ট। তো এখানে বেসিক্যালি ওই যে ফাংশন অ্যাক্সেস মডিফায়ার মানে কি, ওই যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, ওই জিনিসগুলো ডিসকাস করতে হবে। যে পাবলিক বলতে আমাদের কি বোঝায়, যে এই ফাংশনটাকে যে কোনোখান থেকেই কল করা যাবে। প্রাইভেট মানে কি, প্রাইভেট মানে হচ্ছে শুধুমাত্র ওই ক্লাস থেকে ওই ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে, ওই ক্লাসের অন্য অন্য মেম্বার ফাংশনগুলোই শুধুমাত্র ওকে কল করতে পারবে, আমরা বাইরে থেকে ওই ফাংশনকে কল করতে পারবো না। আর প্রোটেক্টেড ফাংশন কি, যে ওই ক্লাসের মধ্যে থেকে কল করা যাবে, অ্যান্ড আমাদের যদি ওই ক্লাসকে কোনো ক্লাস ইনহেরিট করে সেক্ষেত্রে হলো ইনহেরিটেড ক্লাস থেকে ওই ফাংশনকে কল করা যাবে। অ্যান্ড সাথে সাথে এটাও বলতে হবে যে এই যে আমাদের যে অ্যাক্সেস মডিফায়ারগুলো আছে এটা কিন্তু শুধুমাত্র সিম্যান্টিক অ্যানালিসিস ফেজ পর্যন্তই ভ্যালিড। এরপরে কম্পাইলার জাস্ট এই অ্যাক্সেস মডিফায়ারগুলোকে ইগনোর করে। তো ওইটার জন্য কোনো রকম মেশিন কোড বা এগুলা কোনো কিছু জেনারেট হয় না। আচ্ছা, তো এরপর যদি সেকেন্ড কোশ্চেনটাতে আসি, যে এক্সপ্লেইন হোয়াট দ্য রেজিস্টার স্ট্যাক টপ এসপি রিপ্রেজেন্ট ইন এ রান টাইম স্ট্যাক। আচ্ছা, এখানে বেসিক্যালি বোঝাচ্ছি যে রান টাইম স্ট্যাকের মধ্যে টপ এসপি কী রিপ্রেজেন্ট করে। তো আমি একটু বলি, যে দেখেন টপ এসপি জিনিসটা কি, ওই যে আমাদের যে স্ট্যাক পয়েন্টারটা ছিল স্ট্যাকের টপ, রাইট? তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু একটা কোডের মধ্যে অনেক রকম ফাংশন কল হইতে পারে। কথার কথা, যে আমার একটা এ ফাংশন আছে, এই এ ফাংশনটা বি ফাংশনকে কল করতে পারে, আবার এই বি ফাংশনটা সি ফাংশনকে কল করতে পারে, এবং ধরে নেন যে সি ফাংশনটা এখনও এক্সিকিউট করতেছে। তাহলে এই যে এই ফাংশনের ইনফরমেশনগুলো এগুলো কোথায় থাকে, মেমোরিতে যে স্ট্যাক পোর্শনটা ছিল সেখানে। তো আমরা কিন্তু প্রসেসের মেমোরি ডায়াগ্রামটা অলরেডি জানি, যে কোড পোর্শন থাকে, ডেটা পোর্শন থাকে, হিপ পোর্শন থাকে এবং স্ট্যাক পোর্শন থাকে। সো প্রসেসের যে স্ট্যাক মেমোরিটা, সেই স্ট্যাক মেমোরিতে কিন্তু আমাদের ফাংশন রিলেটেড ইনফরমেশনগুলো থাকে। তো এখানে দেখেন আমি কি বলছিলাম, এর সবার আগে এ কল হয়েছে, এরপর বি কল হয়েছে, এরপর সি কল হয়েছে। তাহলে আমাদের যেটা হবে, অ্যান্ড স্ট্যাক, এটা কিন্তু মনে রাখবেন যে স্ট্যাক কিন্তু ডাউনওয়ার্ড গ্রো করে, অর্থাৎ হায়ার অ্যাড্রেস থেকে লোয়ার অ্যাড্রেস। তাহলে দেখেন আমাদের সবার আগে যেটা হবে, স্ট্যাক মেমোরি থেকে এ ফাংশনের জন্য জায়গা নিবে। এটা আসলে কোন জায়গাটা নিচ্ছে, ওই যে তার যে অ্যাক্টিভেশন রেকর্ড, ওই অ্যাক্টিভেশন রেকর্ডের জায়গাটা নিচ্ছে। অর্থাৎ আমি একটু যদি দেখাই, এই যে দেখেন এইখানে হলো ওই জায়গাটা নিচ্ছে হলো এগুলা জিনিস স্টোর করার জন্য, অর্থাৎ ওই ফাংশনের অ্যাকচুয়াল প্যারামিটার, রিটার্ন ভ্যালু, আরও যা যা ফিল্ড আছে সেই ফিল্ডগুলোকে সে কিন্তু স্টোর করে। ঠিক আছে, তাহলে এরকম আমার যে তিনটা ফাংশন আমি এখানে কল করছি, সবার আগে এর জন্য ওটা হবে, আমাদের অ্যালোকেট হবে। এরপর এ থেকে যেহেতু বিকে কল করছি, তাহলে আমাদের কিন্তু এই বি, এই যে বি, এই বিটাও কিন্তু আমাদের এখানে আসবে, ওই স্ট্যাক মেমোরিতে আসবে। ঠিক আছে, তাহলে আমি একটু যদি ইয়াভাবে বলি, তো প্রথমে কি হবে দেখেন, যখন আমার এই যে এর জন্য জায়গা অ্যালোকেট হবে তখন কিন্তু স্ট্যাক পয়েন্টারটা থাকবে হলো আমার এর কাছে, টপ এসপি। ঠিক আছে, স্ট্যাক পয়েন্টার কিন্তু থাকবে হলো এর ইয়াতে। আর স্ট্যাক পয়েন্টার কোথায় পয়েন্ট করে থাকবে এটা কিন্তু আমি গতদিন বলেছিলাম এই যে এই লেকচারে, সেটা হলো এই যে লোকাল ডাটা। আমার দেখেন এর যে আমার যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা কিন্তু এই পুরাটা, অর্থাৎ এই পুরা জিনিসটা কিন্তু আমার এই যে পুরা জিনিসটা কিন্তু আমার এর জন্য আছে। বাট সেইটার মধ্যে আমার স্ট্যাকটা পয়েন্ট করে থাকবে কিন্তু যেখান থেকে লোকাল ডাটাটা শুরু হয়েছে, এইখানে কিন্তু আমার টপ এসপিটা পয়েন্ট করে থাকবে। সো আমি যদি জাস্ট একটু মানে ডায়াগ্রাম আকারে দেখাই, তাহলে আমি বলতে পারি যে এইখানে আমার স্ট্যাক পয়েন্টারটা শুরুতে পয়েন্ট করে থাকবে। এরপরে যখন বি ফাংশনটা কল হবে তখন কি হবে, তখন দেখেন বি এর জন্য যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা আসবে, বি এর জন্য যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা আসবে, এবং এই স্ট্যাক পয়েন্টারটা এবার কাকে পয়েন্ট করে থাকবে, এবার কিন্তু বি এর যে পোর্শন, বি এর যে এই লোকাল ডাটা, বি এর যে লোকাল ডাটা এবার কিন্তু তাকে পয়েন্ট করে থাকবে স্ট্যাক পয়েন্টারটা। তাহলে এই টপ এসপিটা বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করতেছে, আমার স্ট্যাকের টপে কারেন্টলি কে আছে, অর্থাৎ যেই ফাংশনটা কারেন্টলি এক্সিকিউট করতেছে সেই ফাংশনটাতে কিন্তু আমার স্ট্যাক পয়েন্টারটা পয়েন্ট করে থাকবে। সো এরপরে দেখেন বি থেকে যখন আবার সি কল হয়েছে এক সময়, তাহলে এরপর যেটা হবে, আমার সি এর জন্য স্ট্যাক থেকে আমার জায়গা নিবে স্ট্যাক মেমোরি থেকে, অ্যান্ড স্ট্যাক পয়েন্টারটা এইখানে পয়েন্ট করে থাকবে। অ্যান্ড এগেইন
স্ট্যাক পয়েন্টারটা সি এর কোন পোর্শনে পয়েন্ট করে থাকবে সেটা কিন্তু এই যে এইখানে লোকাল ডাটার এই পোর্শনে, ঠিক আছে, অর্থাৎ এই পোর্শনে সে পয়েন্ট করে থাকবে। সো এরপর দেখেন একসময় তো সি শেষ হবে, তখন কি হবে, তখন কিন্তু আমার এই যে সি এর যে জায়গাটা এটা মেমোরি থেকে চলে যাবে, তখন আমার স্ট্যাক পয়েন্টারটা কাকে পয়েন্ট করে থাকবে, ওই যে বি এর যে লোকাল ডাটা সেখানে সে পয়েন্ট করে থাকবে। দেন যখন বিটা শেষ হয়ে যাবে তখন এটাও মেমোরি থেকে চলে গেল, তখন স্ট্যাক পয়েন্টারটা কিন্তু এই জায়গায় আসবে। তাহলে এইখানে তাহলে এখানে কি চাইছে এই কোশ্চেনে, যে এখানে কি রিপ্রেজেন্ট করে স্ট্যাক পয়েন্টারটা, যে আমার কারেন্টলি যেই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে ওই ফাংশনে অ্যাক্টিভেশন রেকর্ড, এটাও বলতে পারেন, বা এটা আরও শর্টভাবে বললে যে কারেন্টলি যে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে সেই ফাংশনটা অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে পয়েন্ট করে থাকে, এই কথাটি আপনাকে এখানে বলতে হবে। দেন এখানে বলছে দেখেন হোয়াই ইট ইজ প্লেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিক্সড লেংথ ফিল্ডস ইন অ্যান অ্যাক্টিভেশন রেকর্ড। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করেন, এখানে আমার ফিক্সড লেংথ জিনিসটা কোনটা, এখানে হলো ফিক্সড লেংথ জিনিসটা কিন্তু হলো আমার এই যে এই পোর্শনগুলো, যেমন আমার একটা ফাংশনের লোকাল ডাটা অর্থাৎ লোকাল ভেরিয়েবল কী আছে, টেম্পোরারি কী আছে, এগুলোর কিন্তু লেংথ ফিক্সড। কারণ কি, কারণ হচ্ছে ওই যে আমরা ইন্টিজার এ ইন্টিজার বি এগুলা লিখি, এগুলা কিন্তু আমরা কম্পাইল টাইমেই এগুলার উইথ জানি, যে ইন্টিজার মানে যে 4 উইথ, ফ্লোট মানে যে 8 উইথ, এগুলা কিন্তু কম্পাইল টাইমে জেনে যাই, তাহলে এগুলার ডেটা কিন্তু ফিক্সড। সো এখানে ওই জন্য এই পোর্শনটাকে বলতে হলো ফিক্সড ডেটা পোর্শন, যে এইখানকার যে পোর্শনটা সেটা হলো ফিক্সড ডেটা পোর্শন। সেম গোস ফর টেম্পোরারি, অর্থাৎ ওই জিনিসগুলোর উইথ বা ওই জিনিসগুলোর সব কিছু আমরা কিন্তু আগে থেকে জানি, ওই ডেটাগুলোর লেন্থ কিন্তু আমরা ফিক্সড, ওই ডেটাগুলোর লেন্থ কিন্তু ভেরি হতে পারবে না। যেমন ইন্টিজারকে যদি 4 বাইট হিসেবে ডিফাইন করা হয় অলওয়েজ সেটা 4 বাইটই নিবে, এর থেকে বেশি কিন্তু নিবে না। ফ্লোটকে যদি 8 বাইট হিসেবে ডিফাইন করা হয় অলওয়েজ সেটা 8 বাইটই নিবে, এর থেকে বেশি নিবে না। এখন কোশ্চেন করছে যে কেন এটা এন্ড অফ ফিক্স সাইজ যেটা রাইট ওখানে এসে পয়েন্ট করে থাকে। আচ্ছা, তো এখানে দেখেন এখন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এন কেন বলা হলো, আমি ওই যে বারবার বলতেছিলাম স্ট্যাক কিন্তু গ্রো করে কোথায়, হায়ার অ্যাড্রেস থেকে লোয়ার অ্যাড্রেস, তাহলে আপনাকে বুঝতে হবে যে এইটা কিন্তু হায়ার অ্যাড্রেস আর এটা কিন্তু লোয়ার অ্যাড্রেস, এইদিকে অ্যাড্রেসগুলো হলো লোয়ার, অর্থাৎ সেটার অ্যাড্রেসগুলো নিচের দিকে থাকে। সো এখানে এখন ওই লোয়ারের সাপেক্ষে চিন্তা করেন, মানে এটা কিন্তু তাহলে দেখেন এইটার কিন্তু বলা যায় যে আমার শেষ, মানে আমার ফিক্সড ডেটার শেষ কিন্তু হলো তাহলে আমার এইখানে, ফিক্সড ডেটার শেষ কিন্তু তাহলে আমার এইখানে, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু ফিক্সড ডেটার শেষ, এটা কিন্তু শুরু না, যেহেতু লোয়ার অ্যাড্রেসটা আমার নিচের দিকে, তাহলে এই দিক দিয়ে যদি আসার কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে আমার এইটা হলো একদম শেষ পয়েন্ট, ঠিক আছে। তো এখন ওই যে এটা আমি অলরেডি আমার যে লেকচার সেখানে বলছি যে এটা কেন এখানে পয়েন্ট করে থাকে, যাতে আমরা আমাদের অফসেট ক্যালকুলেশন বা ইয়াটা সবগুলোর জন্য সুবিধা হয়। কারণ দেখেন ওই আমি যেটা বলছিলাম যে একটা যখন ফাংশন থাকবে আমরা যখন এখানে লোকাল ভেরিয়েবলগুলো ডিফাইন করব, এইটার অফসেট কত, এটার অফসেট কিন্তু 0, এটার অফসেট কত, এটার অফসেট হলো 4, যে 0-র সাথে আমরা যখন এটার উইথ যোগ করব সেটা কিন্তু পেয়ে যাব অফসেট কিন্তু, তাহলে সেটা হবে 4, ঠিক আছে। তো আমরা কিন্তু অলরেডি সিম্বল টেবিলের মধ্যে অফসেটটা রেখে দিই। সো আমাদের যদি টপ এসপিটা এইখানে পয়েন্ট করে থাকে, দেন আমরা যদি কখনো ওই যে এরকম লিখি যে জেড ইকুয়াল টু এ প্লাস বি, এখন আমার এ এর অ্যাড্রেস আর বি এর অ্যাড্রেসটা লাগবে, তখন আমরা কি করব, সিম্পলি টপ এসপির সাপেক্ষে কত অফসেটে যাইতে হবে সেটা সিম্বল টেবিল থেকেই ডিরেক্টলি পাবো, যে টপ এসপির সাপেক্ষে টপ এসপি যেখানে পয়েন্ট করে আসে সেখান থেকে 0 অফসেটে যদি তুমি যাও, সেখান থেকে যদি 0 অফসেটে তুমি যাও তাহলে তুমি একে পাবা, সেখান থেকে তুমি যদি 4 অফসেটে যাও তাহলে তুমি বিকে পাবা। তাহলে এই যে আমাদের অ্যাড্রেসিংগুলো কিন্তু ইজিয়ার হয় যদি আমাদের এই টপ এসপিটা এই লোকাল ডাটার একদম শুরুতেই পয়েন্ট করে থাকে। তাহলে দেখেন টপ এসপিটা আসলে হাইপোথেটিক্যালি কোথায় পয়েন্ট করে আসে, সেটা হলো এই যে এইখানে পয়েন্ট করে আসে, এ যেখানে আছে সেখানে, অর্থাৎ সেটার থেকে 0 অ্যাড্রেসে আছে আমার এ, 0 অফসেটে আছে এ, সেখান থেকে 4 অফসেটে আছে আমার বি, এরপর যদি আরও কিছু থাকে ডিরেক্টলি আমরা সিম্বল টেবিলে সেই অফসেটের সাপেক্ষে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাদের এই যে এই অ্যাক্সেসিংগুলো বা অ্যাড্রেসিংগুলো আমাদের ইজিয়ার হয়। তো এখানে ওই কথাটাই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন এই যে 4 নম্বর কোশ্চেনটাতে আসি, সো এখানে দেখেন বলছে যে এল অ্যাট্রিবিউটের ডেফিনেশনে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু অফ এ নোট ক্যান ইনহেরিট ভ্যালুস ফ্রম ইটস সিবলিং ফ্রম দ্য লেফট। আমরা দেন বলছে যে আমরা কি রাইট অ্যাট্রিবিউটের ডেফিনেশন ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, যেখানে নোটগুলা তাদের ভ্যালু ইনহেরিট করবে রাইট সিবলিংয়ে। অর্থাৎ জিনিসটা কি দেখেন, আমরা যখন এল অ্যাট্রিবিউটেড গ্রামার লিখি, এইখানে একটা প্রোডাকশন রুল লিখছি, তো এইখানে আমার মনে করেন এই নোডের যখন আমরা ইনহেরিট করবে দেখবেন যে সবসময় লেফট সিবলিং থেকে ইনহেরিট করে অথবা তার প্যারেন্ট থেকে ইনহেরিট করে, মানে কখনো এরকম হয় না এল অ্যাট্রিবিউটেড গ্রামারে যে রাইট সিবলিং থেকে সেটা ইনহেরিট করছে,
আমরা এতদিন যেসব ইনহেরিটেন্সগুলো দেখছি, দেখবেন যে আইদার সেটা সিবলিং থেকে করতেছে অথবা প্যারেন্ট থেকে করতেছে, মানে লেফট সিবলিং থেকে করতেছে অথবা প্যারেন্ট থেকে করতেছে। তো কোশ্চেনে বলছে যে এমন কি পসিবল কিনা যে এই রাইট সিবলিং থেকে করা যাবে, এইভাবে কি লেখা যাবে কিনা, মানে মানে এই জিনিসটা সাপোর্ট করা যাবে কিনা, এইভাবে কি আমরা গ্রামার লিখতে পারবো কিনা, যে সি ডট আই ইকুয়াল টু ডি ডট সামথিং, ডি এর কোনো একটা অ্যাট্রিবিউট, মনে করেন ডি এর অ্যাট্রিবিউট, আমি এটাই লিখলাম, তাহলে এখানে দেখেন রাইট সিবলিং থেকে এটা কিন্তু ইনহেরিট করতেছে। তো এটা করতে পারবো কিনা। তো আমি একটু আগে বলি যে আমাদের এই যে আমরা যে এলআর বা বটম আপ পার্সারের ইয়াগুলো বলছিলাম, ওটা কেন এল অ্যাট্রিবিউটেড গ্রামারটা সাপোর্ট করে, আমি একটু আগে সেখানে আসি। দেখেন এলআর এর যেটা এল ছিল ওটা কিন্তু ছিল লেফট টু রাইট স্ক্যানিং, রাইট? তো এখানে দেখেন আমরা যখন এই পার্সিংটা শুরু করি তখন কিন্তু আমরা এই যে এ থেকে আগে কিন্তু আমরা দেখেন এই বি এর কাছে যাই, রাইট? অর্থাৎ আগে বি পার্স করি, দেন বি এর সব কিছু যখন পার্সিংটা শেষ হবে, বি এর আন্ডারে যদি আরও অন্য কিছু থাকে সেগুলোকে ভিজিট করে আসার পর এরপর আমরা কিন্তু সির কাছে যাই, তাই না? তো দেন সি কে আমরা ভিজিট করি পোস্ট অর্ডার ট্রাভার্সালে, দেন আমরা ডি এর যে চাইল্ড আছে সেগুলোকে ভিজিট করি এবং তারপরে কি আমরা রিডিউস হয়ে এতে আসি, মানে এরকম একটা কাজগুলো করি। অর্থাৎ দেখেন আমরা যে এল আর এর যে এলটা ছিল অর্থাৎ লেফট টু রাইট কিন্তু আমরা স্ক্যানিং করতাম। অ্যান্ড যখন আমরা এই যে বি ভিজিট করে কাইন্ড অফ সির কাছে যাচ্ছি তখন কিন্তু বি এর ভ্যালুগুলো অলরেডি আমার কাছে আছে, বি এর যেগুলো অ্যাট্রিবিউট সেগুলো অ্যাট্রিবিউট কিন্তু আমার কাছে আছে। সো যখন আমরা এই সি এর কাছে যাচ্ছি তখন কিন্তু বি এর ওই অ্যাট্রিবিউটগুলো সি ইউজ করতে পারবে, চাইলে কিন্তু সে ইউজ করতে পারবে, কারণ বি এর অ্যাট্রিবিউটগুলো আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, তারপরেই তো আমি সির কাছে যাচ্ছি, রাইট? কারণ সে বিকে তো পুরো ট্রাভার্স করে তারপরেই তো আমি সির কাছে যাচ্ছি। তাহলে সেজন্য হলো আমরা যখন এল অ্যাট্রিবিউটেড গ্রামারগুলো লিখি তখন দেখবেন যে লেফট সিবলিংয়ের কোনো ভ্যালু যদি লাগে সেই ভ্যালুগুলোকে ইউজ করি, কারণ কি আমাদের পার্সিংটা তো ওইভাবে হয়েছে যে আমরা লেফট টু রাইট আসতেছিলাম, লেফট টু রাইট আমরা আসতেছিলাম, সেজন্য কোনো একটা আমরা আমরা যদি কোনো একটা নোডে থাকি তার লেফট নোডগুলো কিন্তু অলরেডি পার্স করা হয়ে গেছে, অর্থাৎ সেগুলোর ভ্যালু আমাদের কাছে আছে দেখেই কিন্তু আমরা সেই ভ্যালুগুলোকে এইভাবে ইনহেরিট করে করে পাস করতে পারতেছিলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এটা কি আর অ্যাট্রিবিউটের ক্ষেত্রে পসিবল কিনা, বা আর অ্যাট্রিবিউটে আমরা কি কাজটা করতে পারবো কিনা। দেখেন আর অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা কি, যে প্রথম কথা যে লেফট সিবলিং, মানে আমরা যে লেফট টু রাইট স্ক্যানিং করি এটা থ্রুতে পাবো কিনা। দেখেন চিন্তা করেন, জাস্ট এমনি নর্মাল চিন্তা করেন যে আমরা যদি বি থেকে সবার আগে বিকে পার্স করলাম, এরপর আমরা সির কাছে আসলাম, দেন আমাদের যে এরকম একটা রুল আসলো, কথার কথা সি ডট আই ইকুয়াল টু ডি ডট আই, এরকম একটা রুল আসলো। এখন আমরা কিন্তু সি কে পার্স করছি, আমাদের কাছে কিন্তু ডি এর এখন পর্যন্ত কোনো এক্সিস্টেন্সই নাই, কারণ আমরা তো ডির কাছে এখনো যাইই নাই। সো ডি ডট আই তো এখনো ক্যালকুলেটই হয়নি, রাইট? তো ডি ডট আই তো এখনো ক্যালকুলেটই হয়নি। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা একটা যদি একবার যদি ট্রাভার্স করি, মানে একবার যদি ট্রাভার্সালটা দেই বা একবার যদি পাস করি, তাহলে কিন্তু আমার এই আর অ্যাট্রিবিউটেডগুলো ক্যালকুলেট করা পসিবল না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে যে আমাকে প্রথমবার যখন পার্সিংটা করব তখন আমার একটা এই যে এরকম একটা পার্স ট্রি বানায় ফেলতে হবে। তো প্রথমবার পার্স ট্রি বা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আগে আপনাকে বানাইতে হবে প্রথম পাসে। দেন আপনি যেইগুলো ক্যালকুলেট করতে পারেন, যেমন আমার কিন্তু সিনথেসাইজ অ্যাট্রিবিউটগুলো ছিল, তো সিনথেসাইজ অ্যাট্রিবিউটগুলো প্রথম পাসেই কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারেন নর্মালি। সিনথেসাইজ অ্যাট্রিবিউটগুলো কী ছিল, যে আমার প্যারেন্টের অ্যাট্রিবিউটগুলো আমার চাইল্ডের থ্রুতে ক্যালকুলেট হইতো, অর্থাৎ এই যে আমরা যে লাস্টে যেই প্রশ্নগুলো লিখতাম এটা কিন্তু আমরা নর্মালি প্রথম পাসেই ক্যালকুলেট করে ফেলতে পারবো, যেগুলো সিনথেসাইজ অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো প্রথম পাস যখন আমরা দিব তখন আমাদের কাছে এরকম একটা পার্স ট্রি বা সিনট্যাক্স ট্রি থাকবে। আমরা সেকেন্ড পাসে যেটা করব, সেকেন্ড পাসে হইলো আমরা এই অর্ডারে এবার পার্স ট্রিটাকে পার্স করব বা ট্রাভার্স করব। সেটা হলো আমরা আগে যেটা করছিলাম এখান থেকে লেফট মোস্ট নোড নিয়ে ওই নোডের করসপন্ডিং চিলড্রেনগুলোকে আমরা কিন্তু আগে ভিজিট করে শেষ করতাম, এরপর আমরা এখান থেকে এইখানে আসতাম। বাট এবার আমরা যেটা করব, আমরা এইখান থেকে এইখানে আসবো, মানে রাইট মোস্ট চিলড্রেনটাকে নিব, নিয়ে হলো এর রিলেটেড সব কিছু আমরা ভিজিট করবো, দেন এখান থেকে এখানে আসবো। এখন দেখেন, এখন যদি আমরা এখান থেকে এইখানে আসি তখন কিন্তু আমাদের কাছে এই ডি এরিয়াটা কিন্তু এখন আমার কাছে এখন আছে, মানে ডি রিলেটেড জিনিসগুলো কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে? ডি রিলেটেড যেগুলো অ্যাট্রিবিউট সেগুলো আমার কাছে আছে। তখন কিন্তু আমি যখন এখান থেকে ডিকে শেষ করে সি এর কাছে যাব তখন কিন্তু আমি ডি এর অ্যাট্রিবিউটগুলো জানি, অ্যান্ড এই ডি এর অ্যাট্রিবিউটগুলো আমার যদি কোনোটা যদি সি ইনহেরিট করে দেন ওইটা কিন্তু আমি ওখানে দিয়ে দিতে পারবো। সো আর অ্যাট্রিবিউটেড গ্রামার তাহলে কীভাবে করা যাবে, যে আমার একটা সিঙ্গেল পাসে এটা পসিবল না, আমাকে প্রথমে একটা পাস দিতেই হবে ফর বিল্ডিং দ্য সিনট্যাক্স ট্রি অর দ্য পার্স ট্রি। এটা আগে আমরা বিল্ড করব,
এরপরে আমরা যেটা করব, এরপর আমরা ট্রাভার্সালটা শুরু করব হলো রাইট মোস্ট চিলড্রেন থেকে, মানে কোনো একটা কোনো একটা নোডের আমরা আগে রাইট মোস্ট চিলড্রেনের যা কিছু আছে সেগুলো আগে ভিজিট করব, মানে পোস্ট অর্ডারে, দেন হলো এখান থেকে এখানে আসবো, দেন আবার এখান থেকে এখানে প্রসেস করব, অর্থাৎ রাইট টু লেফট আমরা নোটগুলোকে ট্রাভার্স করব। ইন দ্যাট কেস আমাদের এটা পসিবল হইতে পারে, ঠিক আছে। বাট একটা সিঙ্গেল পাসে এটা কখনোই পসিবল না যে আপনি আর অ্যাট্রিবিউটেড গ্রামার ইউজ করে আপনি সব কিছু ক্যালকুলেট করে ফেলবেন, এটা সম্ভব না, একটা সিঙ্গেল পাসে সম্ভব না। বাট মাল্টিপল পাসে এটা করা যেতে পারবে। আই গেস আমি এটা অ্যান্সারটা বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি তার পরের কোশ্চেনে আসি, যে এইখানে যেটা বলছে যে ইফ সিম্বল টেবিল জেনারেশন এন্ড স্কোপ অ্যানালাইসিস এন্ড টাইপ এক্সপ্রেশন মাস্ট বি ডান ইন এ সিঙ্গেল কোশ্চেন। আচ্ছা, যেটা বলছে যে আমরা যদি একটা পোস্ট অর্ডার ট্রাভার্সাল এই সবগুলা কাজ করি, তাহলে সেটা কিভাবে একটা সোর্স প্রোগ্রামের স্ট্রাকচারকে রেস্ট্রিক্ট করে দেয়। দেখেন, তার মানে আমরা কি আমাদের যে পার্টস ট্রি আছে সেই পার্টস ট্রিতে আমরা একবারই পোস্ট অর্ডার ট্রাভার্সাল চালাবো, অ্যান্ড একবার পোস্ট অর্ডার ট্রাভার্সাল চালায় আমরা হইলাম এই জিনিসগুলো জেনারেট করবো, যে সিম্বল টেবিল জেনারেশন, তারপর স্কোপ অ্যানালাইসিস, টাইপ চেকিং, এই সবগুলো কাজ আমরা একটা সিঙ্গেল ট্রাভার্সালই করব। তো আমাকে বলছে যে তাহলে আমাদের এইটা কিভাবে আমাদের সোর্স প্রোগ্রামে স্ট্রাকচারটাকে রেস্ট্রিক্ট করে। তো একটা জিনিস দেখেন, আপনি যে কোনো একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করেন, মনে করেন এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এরকম একটা আপনার কোডে এক্সপ্রেশন আসছে। তো যখন একটা সিঙ্গেল পোস্ট অর্ডার ট্রাভার্সালে, মানে কি আমি নোটগুলোকে শুধু একবারই কিন্তু ভিজিট করব, রাইট? প্রত্যেকটা নোট কিন্তু আমার যেহেতু মাল্টিপল ট্রাভার্সাল নাই, একবারই কিন্তু সেটা ভিজিট হবে। সো আমাকে প্রথমবারই যে বারই ভিজিট করব সেইবারই কিন্তু ওই নোট রিলেটেড সবগুলো ইনফরমেশনই লাগবে। আমি যদি টাইপ চেক করতে যাই সেগুলোর কিন্তু টাইপ লাগবে, তাই না? যখনই আমি যেই নোটে যাচ্ছি আমাকে ওই নোট রিলেটেড যেন ইনফরমেশনগুলো সবগুলো আমার কাছে অ্যাভেলেবল থাকে, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমাদের সোর্স প্রোগ্রামটা কিভাবে লিখতে হবে, এমনভাবে লিখতে হবে যাতে আমাদের কোনো একটা আইডেন্টিফাই বা কোনো একটা এক্সপ্রেশন লেখার আগে ওই এক্সপ্রেশন রিলেটেড যা কিছু ছিল সেগুলোর জন্য ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবল থাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আমাদের সি প্রোগ্রামের কথা চিন্তা করেন, আমাদের কিন্তু আগে ডিক্লেয়ার করতে হয় জিনিসগুলোকে, আগে ডিক্লেয়ার করতে হয়, এরপর আমরা কিন্তু সেগুলোকে ইউজ করতে পারবো, রাইট? এরপরে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ইউজ করতে পারি। অর্থাৎ নর্মাল সি প্রোগ্রামে যে জিনিসটা হয়, যে আগে ডিক্লেয়ার করতে হয়, ডিক্লেয়ার করার পর তারপরে কিন্তু আমরা ওই জিনিসগুলোকে ইউজ করতে পারি, তারপরে কিন্তু শুধুমাত্র আমরা ওই জিনিসগুলোকে ইউজ করতে পারি। তার মানে যে আমরা যখন একটা করবো, আমরা যখন ট্রাভার্সালটা করবো, ওই ট্রাভার্সাল করার সময় কিন্তু ওই নোট রিলেটেড জিনিসগুলো আমার কাছে সেভ হচ্ছে, সিম্বল টেবিলের মধ্যে সেভ হচ্ছে। তো পরবর্তীতে যখন ওই নোটটা ইউজ হবে তখন আমরা সেই নোটটাকে করতে পারবো, মানে সেই নোটটার রিলেটেড সবগুলো ইনফরমেশন আমরা পাবো। এখন ইনকেস আমাদের যদি মাল্টিপল ট্রাভার্সাল আমাদের সম্ভব হইতো, যে আমরা অনেকগুলো আমরা এই কাজগুলো বিভিন্ন রকম ট্রাভার্সালে করব, মানে আমরা একটা সিঙ্গেল পোস্টার ট্রাভার্সালে করব না, আমরা এই কাজগুলো বিভিন্ন রকম ট্রাভার্সালে করব, মানে কয়েকটা স্টেজ আমরা ট্রাভার্সাল দিব। তখন দেখেন, তখন কিন্তু আমাদের এরকম একটা প্রোগ্রাম লেখা পসিবল হইতো, যে আমরা লিখলাম এক্স ইকুয়াল টু 5, এরপরে আমরা ডিফাইন করলাম ইন্টিজার এক্স। দেখেন, মাল্টিপল ট্রাভার্সালে কেন এটা পসিবল, কারণ হচ্ছে প্রথমবার যখন এক্স ইকুয়াল টু 5 লিখলো তখন কিন্তু আমার এক্সের জন্য যে টাইপ চেক বা এক্স অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা সেগুলার ইনফরমেশন কিন্তু তার কাছে নাই, প্রথমবার নাই। সো সেগুলাকে জাস্ট সে ব্ল্যাঙ্ক রেখে চলে গেল, ঠিক আছে? ব্ল্যাঙ্ক রেখে চলে গেল। পরবর্তীতে সে দেখতেছে আচ্ছা এক্স তো একবার ডিফাইন করা আছে, এখানে তো একবার ডিফাইন করা আছে। সো সেকেন্ড বার যখন সে পাসটা দিবে, সেকেন্ড পাসের সময় কিন্তু সে এগুলা ইনফরমেশন আবার পেয়ে যাবে। তার মানে দেখেন, যদি মাল্টিপল ট্রাভার্সালে আমার ওই জিনিসগুলো যদি আমরা করতাম, আমরা এক একটা ট্রাভার্সালে করতাম, তখন কিন্তু আমাদের এরকম টাইপের একটা কিন্তু সোর্স প্রোগ্রাম লেখা পসিবল হইতো, এরকম টাইপের একটা সোর্স প্রোগ্রাম কিন্তু লেখা পসিবল হইতো, ঠিক আছে? বাট সিঙ্গেল ট্রাভার্সাল যদি হয় তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, তখন আমাদের আগে ইন্টিজার এক্সকে লিখতে হবে, অর্থাৎ ডিফাইন করতে হবে, ওটা টাইপ ডিফাইন করতে হবে, এরপরই কেবলমাত্র আমি এই লাইনটা লিখতে পারবো, যাতে যখন সে এই লাইনে আসবে তখন যেন এর রিলেটেড জিনিসপাতি সব কিছু সে সিম্বল টেবিল থেকে পায়, যে এটা টাইপটা কি, এখানে অ্যাকচুয়ালি আমি ভ্যালিড একটা জিনিস আমি অ্যাসাইন করতে পারতেছি কিনা বা অ্যাসাইন হচ্ছে কিনা, এই জিনিসগুলো যেন সে পেয়ে যায়, ঠিক আছে? তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি যে মাল্টিপল ট্রাভার্সাল হইলে তাহলে আমাদের কিন্তু এরকম একটা স্ট্রাকচারে কোড লিখতে পারতাম, যেহেতু আমরা মাল্টিপল পাস দিচ্ছি, তাহলে প্রথম পাসে আমি ওইটা মানে যেগুলা জিনিস লাগবে আমার, সেটা আমি রিজলভ করতে না পারলেও পরের বার কিন্তু পারবো, ঠিক আছে? বাট সিঙ্গেল যদি আমি পোস্ট অর্ডার ট্রাভার্সালটা করি তখন কিন্তু আমি আর সেই ফ্লেক্সিবিলিটিটা দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে
তখন হইলো আমাকে শুরুতেই ওই রিলেটেড যা 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 কিছু ইনফরমেশন দরকার সেটা আমার থাকতে হবে, এরপরেই আমি কেবলমাত্র এই লাইনগুলো লিখতে পারবো অ্যান্ড এই টাইপ চেক অ্যান্ড বাকি চেকগুলো দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই সিঙ্গেল পোস্ট অর্ডার ট্রাভার্সালে এইভাবে তাহলে আমাদের কোডের ফরম্যাটটা কী হবে, যে আগে ওইটাকে ডিফাইন করতে হবে, ওটা রিলেটেড ইনফরমেশনগুলো দিতে হবে, এরপরে আমরা সেটাকে ইউজ করতে পারবো। তাহলে আমাকে এই লাইনটা লিখতে হবে। আচ্ছা, আর কি থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর থিওরিটিক্যাল কোনো কোশ্চেন নাই। এখন আমি একটা একটা করে কয়েকটা কোশ্চেন সলভ করে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে এখন এই 3 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করব, যে আমাদের এইটার করসপন্ডিং অ্যানোটেটেড পার্টসটি আঁকতে বলছে। দেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে মানে কিছু ইয়ার রিলেটেড। তো আমরা একটু আসি। তো সবার আগে আমার কাজ কি, যে এইটার করসপন্ডিং পার্টসটিটা আগে আঁকতে হবে, এই জিনিসটা করসপন্ডিং যে পার্টসটি। তাহলে এখানে একটু যদি দেখি, আমাদের প্রথমে এটার স্টার্ট সিম্বল আছে হলো এস থেকে, এই যে এইটা এস থেকে হয় এই রুল নিব অথবা এই রুল নিব। তো আমাদের এখানে দেখেন লেফট সাইডে কে আছে, লেফট সাইডে একটা আইডি আছে, রাইট, একটা আইডি আছে, সেজন্য আমরা আইডি ইকুয়াল টু ই এটা নিয়ে শুরু করব। তাহলে এস থেকে আমরা নিলাম হচ্ছে আইডি ইকুয়াল টু ই। দেন আইডি আর ইকুয়াল টু তো মিলে গেল, এই যে এইটা হচ্ছে আমার আইডিটা মানে হচ্ছে জেড, আর এই ইকুয়াল টু মানে হচ্ছে আমার এইটা। দেন আমাদের ই থেকে হলে এখন এই পোর্শনটাকে জেনারেট করতে হবে। তাহলে ই থেকে এইটাকে যদি নিতে হয় তাহলে আমরা কাকে নিব, দেখেন ই থেকে ইউ ওয়ান প্লাস ই টু নিব। দেন ই ওয়ান থেকে আমাদের কাজ হলো জেডকে জেনারেট করা, আর ই টু থেকে আমাদের কাজ কি, ই টু থেকে কাজ হলো আমাদের যে এই পুরো পোর্শনটাকে জেনারেট করা। তাহলে আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা হলাম ওই যে সিঙ্গেল স্ট্যাটিক অ্যাসাইনমেন্টটা নেই, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা নাম নেই। এটাকে বললাম হলো ই ওয়ান, এখানে লিখলাম ই টু প্লাস ই থ্রি, আর এটার নাম দিলাম আমি এস ওয়ান। তাহলে হ্যাঁ, এখন দেখেন আমাদের ই টু থেকে কী কাজ, ই টু থেকে আমাদের কাজ হলো আইডি জেনারেট করা। দেখেন ই টু থেকে মানে ই থেকে ডিরেক্টলি আইডি আছে, তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি আইডি নিব। আর ই থ্রি থেকে আমরা কাকে নিব, ই থ্রি থেকে আমাদের যে এই পোর্শনটাকে এ অফ এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এটাকে জেনারেট করতে হলে আমাকে কী করতে হবে, দেখেন ইয়ার জন্য, যে আমাদের অ্যারের জন্য আমাদের কাজ হলো আগে এলে যাওয়া, এল থেকে ই থেকে আগে এলে যাওয়া, ই থেকে যে এলে যাওয়া, ই থেকে এলে যাওয়া, এল থেকে হচ্ছে আমাদের যেহেতু এখানে দুইটা ডাইমেনশন আছে, রাইট, এখানে দুইটা ডাইমেনশন আছে, তাহলে আমাকে রিকারসিভটা নিতে হবে, এল থেকে এলই নিতে হবে। দেন ওই এল থেকে আমাকে আইডি ই নিতে হবে, তাহলে দুইটা ডাইমেনশন জেনারেট হবে। তাহলে আমি একটু লিখি, ই থেকে আমরা নিব আগে এলে যাব, দেন এল থেকে আমরা নিলাম হচ্ছে এল ই, এল থেকে আমরা নিলাম হচ্ছে এল ই। দেন এই এল থেকে আমরা কি নেব, ওই যে আইডি ই। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমাদের এই ইগুলোকেও এখন ইয়া করতে হবে কি, এক্স আর ওয়াইতে। তাহলে আমাদের যেটা করতে হবে, ই থেকে আমরা কি নিব, ডিরেক্টলি আইডি নিব, ই থেকে আমরা ডিরেক্টলি আইডি নিব। তাহলে এখান থেকে আমাদের আইডি আসবে, এখান থেকেও আমাদের আইডিটা আসবে। তো এখন আমরা যদি ওটা করসপন্ডিং লেক্সিমগুলো লিখি, যে প্রথম আইডিটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, এই পাশের আইডিটা, এটা হলো জেডকে। তাহলে এখানে একটু লিখি, এটা হলো আপনারা ওই পার্টসিটা আঁকার সময় লিখে ফেলবেন, তাহলে আর কি কোনো পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। এই এটা কোথায় বসবে, এই এটা কিন্তু আমার এই যে এই আইডিটা, এটা হচ্ছে আমার এটার নাম। তারপর এই আইডিটা হচ্ছে আমার প্রথম যে এক্স, প্রথম ডাইমেনশনটা সেটা হচ্ছে আমার এক্স, আর পরের যে আইডিটা সেটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে লেক্সিমগুলো আমি একটু লিখে রাখলাম এখানে। তো এখন আমাদের কাজ কি, এটাকে অ্যানোটেট করা, এই পুরো জিনিসটাকে অ্যানোটেট করা। তো এখানে একটু যদি খেয়াল করেন, আমাদের এখানে কোনো অ্যাট্রিবিউটই ইনহেরিটেড অ্যাট্রিবিউট নাই, সব কিছুই দেখবেন যে এখানে সিনথেসাইজ অ্যাট্রিবিউট। তাহলে আমাদের কাজ কি, অ্যাট্রিবিউটগুলো কখন ক্যালকুলেট করব, যখন আমরা রিডিউস করে যাব, যখন আমরা রিডিউস হচ্ছে ওই সময় কিন্তু আমরা এই অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট করব। এখানে দেখবেন যে প্রত্যেকটা অ্যাট্রিবিউট এডিডিআর, দেন কোড পোর্শন তো নাই এখানে, যে জেনারেট ডিরেক্টলি আউটপুট ফাইলে দিতে বলছে। সো এখানে এই এডিডিআর বা অ্যারে এই সবগুলো দেখবেন যে আমাদের সেগুলা সিনথেসাইজ অ্যাট্রিবিউট। তো সিনথেসাইজ অ্যাট্রিবিউটের জন্য কিন্তু জিনিসগুলো বের করা অনেক ইজি। তো আমরা একটু যাই, সবার আগে কী হবে, এখান থেকে এস থেকে আইডি এটা ট্রাভার্স করে নিচে আসলো, দেন আইডি থেকে ই টুতে রিডিউস হবে, রাইট। তাহলে আইডি থেকে যখন ইতে রিডিউস হয় তখন আমাদের এই কাজটা হবে, ই ডট অ্যাড্রেস টপ ডট গেট আর ই ডট লেক্সিম। তাহলে যেটা হবে, এটার অ্যাড্রেস এটা হইলো, তাহলে এরপর থেকে প্লাসে যাবে, দেন ই থ্রি এখান থেকে এখানে এখানে এখানে,
দেন আমার যেটা হবে এখান থেকে জাম্প করবে হচ্ছে এইটাতে, এটাকে ট্রাভার্স করবে, দেন কে যাবে আইডি, দেন আবার ওই সেম জিনিস, তাহলে এটারও অ্যাড্রেসটা সেভ হবে, রাইট? এটার অ্যাড্রেস হবে এক্স। দেন এইখান থেকে যখন L2-তে আসবে, মানে কি আইডি ইটা রিডিউস হচ্ছে L2-তে, তাহলে আইডি যখন L2-তে রিডিউস হয়, যখন L2-তে রিডিউস হয় তখন আমাদের যে এই কাজগুলো করতে হবে। তাহলে প্রথমে দেখেন এল ডট অ্যারে হচ্ছে টপ ডট গেট আইডি ডট লেক্সিম, তাহলে এল ডট অ্যারে অর্থাৎ প্যারেন্টের অ্যারেটা টপ ডট গেট আইডি ডট লেক্সিম, তাহলে কি হবে এ বসবে। আচ্ছা, এরপরে এল ডট টাইপ হচ্ছে এল ডট অ্যারে ডট টাইপ ডট এলিমেন্ট, তাহলে এল ডট টাইপ, তাহলে এইটারই যে টাইপ সেটা কি হবে এল ডট অ্যারে ডট টাইপ, তাহলে এল ডট অ্যারে মানে কে, এল ডট অ্যারে মানে এর টাইপটা কি ছিল, এর টাইপটা ছিল দেখেন এখানে বলা থাকার কথা যে এই যে 2 ডাইমেনশনাল অ্যারে অ্যান্ড দ্য টাইপ অফ এ ইজ এইটা, তাহলে এর টাইপটা হচ্ছে এইটা। বাট আমাদের কিন্তু এর টাইপ নিতে বলেনি, আমাদের বলছে কিন্তু এর টাইপের এলিমেন্টটাকে নিতে বলছে। তাহলে এলিমেন্ট মানে কোন পোর্শনটা, এলিমেন্ট মানে কিন্তু যে কমার পরের পোর্শনটা, অর্থাৎ অ্যারে অফ 2 ইন্টিজার, এটা হচ্ছে আমার এলিমেন্ট। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যে এটা যেটা করতে হবে, আমি একটু এই পাশে লিখি যে এটার টাইপটা হবে অ্যারে অফ 2 ইন্টিজার, এটা হচ্ছে আমার এটার যে টাইপ, L2-র যে টাইপ। আচ্ছা, আর কি করতে বলছে, এল ডট অ্যাড্রেস নিউ টেম, তাহলে এটার অ্যাড্রেস নামে একটা নতুন অ্যাট্রিবিউট আসবে ADDR নতুন টেম, তাহলে টেম্পোরারি শুরু করতে কত থেকে বলছে, 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এখানে যদি কিছু বলা না থাকে আপনারা 1 থেকে শুরু করতে পারেন, বাট অনেক সময় এখানে কিন্তু স্পেসিফাই করে দেয় 0 থেকে শুরু করতে হবে কিনা, তো তখন কিন্তু 0 থেকে শুরু করতে হবে। তো এখানে যেহেতু 1 থেকে শুরু করতে হবে, তাহলে আমরা এখানে T1 লিখলাম, সাবস্ক্রিপ্ট, তাহলে T1 লিখলাম। আচ্ছা, আর কি করতে হবে, দেন এই যে এই লাইনটাকে ডিরেক্টলি কিন্তু জেনারেট করতে হবে, এটা কিন্তু কোনো অ্যাট্রিবিউট আকারে যাচ্ছে না, ঠিক আছে? ডিরেক্টলি জেন ফাংশন কল করছে, তাহলে আমরাকে এই জিনিসটা লিখতে হবে এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস ইন্টু এল ডট টাইপ ডট উইথ, তাহলে এল ডট অ্যাড্রেস মানে হচ্ছে আমার T1, তাহলে আমরা ডিরেক্টলি আউটপুট ফাইলে লিখতেছি T1 ইকুয়াল টু, এখানে লিখলাম যে এটা হলো আউটপুট ফাইল, ঠিক আছে? এটা হলো আমাদের আউটপুট ফাইল। তাহলে কী হবে, T1 ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, তাহলে ই ডট অ্যাড্রেস মানে কত, ই ডট অ্যাড্রেস মানে হচ্ছে এক্স, রাইট? এই যে এই ইটা, তাহলে এক্স ইন্টু এল ডট টাইপ ডট উইথ ছিল, তাহলে এল ডট টাইপ মানে হচ্ছে আমার এইটা, এল ডট টাইপ মানে হচ্ছে এইটা, তাহলে এটা উইথ কত, ইন্টিজার এখানে কত বাইট সেটা যদি বলা থাকে, যদি 4 বাইট হয় তাহলে 2 × 4 হবে, দেখি এখানে কত বাইট বলা আছে। আচ্ছা, এখানে উইথ ডিরেক্টলি বলেই দিছে, না সরি, হ্যাঁ এখানে এই যে দ্য টাইপ অফ উইথ ডিরেক্টলি বলেই দিছে যে এটা উইথ হলো 8, ঠিক আছে? যে অ্যারে অফ 2 ইন্টিজারে উইথ হলো 8, অ্যান্ড যদি ইনকেস বলা না থাকতো, আপনাকে যদি বলতো যে ইন্টিজারে উইথ হলো 4 বাইট, তখনও কিন্তু এখান থেকে বের করতে পারার কথা যে 2 × 4 হলো 8, তাহলে এইখানে এটা যেটা হবে x × 8, ঠিক আছে? তাহলে এই লাইনটা হলো আমার আউটপুট হবে, তো এখানে আমার ওই লাইনটাই এখানে আউটপুট হবে। আচ্ছা, এরপরে আর তো কোনো কিছু নাই এখানে, তো এখন যেটা হবে, এরপরে যেটা হলো দেখেন L2 থেকে এখানে গেল, দেন এখান থেকে ইর কাছে আসলো, এখান থেকে আইডির কাছে গেল, আইডি থেকে আবার ইতে গেল, তাহলে এখানে যেটা হবে এটার ডট অ্যাড্রেস ইকুয়াল টু যেটা হবে ওয়াই। আচ্ছা, আপনারা যেহেতু স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট ইউজ করছেন, মানে বিভিন্ন নাম দিচ্ছেন, তাহলে এখানে E1 E2 E3 এগুলার নাম কিন্তু যে E4 E5 ওইভাবে দিতে পারেন, E4 E5 ওইভাবে দিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখেন আবার এখান থেকে যখন এখানে যাবে তখন কি হবে, এই পুরা জিনিসটা রিডিউস হবে হলো এলে, তাহলে পুরা জিনিসটা যখন এলে রিডিউস হবে, তখন আমাদের এই কাজগুলো করতে হবে, এখানে যে কাজগুলো করতে বলছে। প্রথমে দেখেন এল ডট অ্যারে বলছে L1 ডট অ্যারে, অর্থাৎ চাইল্ডের অ্যারেটা এল এর অ্যারেতে আসবে, তাহলে এর যে চাইল্ডের অ্যারেটা কি ছিল, চাইল্ডের অ্যারেটা কিন্তু ছিল হলো এ, তাই না? তাহলে হলো এটার যে অ্যারে সেটা কত আসবে, সেটা আসবে হলো এ। আচ্ছা, এরপরে কি করব, এল ডট টাইপ হচ্ছে L1 ডট, L1 মানে কি চাইল্ডের টাইপের এলিমেন্ট, তাহলে চাইল্ডের টাইপের এলিমেন্ট, তাহলে এল ডট টাইপ, তাহলে হলো এইটার যে টাইপ সেটা হচ্ছে তার চাইল্ডের টাইপের এলিমেন্ট, তাহলে চাইল্ডের টাইপটা কি ছিল, চাইল্ডের টাইপটা ছিল আমার এইটা, ওইটার এলিমেন্টটা কত, ওইটার এলিমেন্টটা কিন্তু শুধুমাত্র ইন্টিজার, রাইট? এই যে কমার পরের পোর্শনটা, তাহলে ওইটার এলিমেন্টটা হচ্ছে শুধুমাত্র ইন্টিজার, তাহলে এখানে বসবে হলো ইন্টিজার। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, হ্যাঁ এরপরে নতুন একটা টেম্পোরারি ভেরিয়েবল, এই টিটা কিন্তু কোনো অ্যাট্রিবিউট না, এটা একটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, তাহলে টি ইকুয়াল টু নিউ টেম্প,
তাহলে যেটা করতে বলছে টি ইকুয়াল টু, এটা যেহেতু অ্যাট্রিবিউট না তাহলে আমরা কিন্তু ডট টি লিখবো না, আমরা জাস্ট এখানে টিটা লিখে রাখি যে টি ইকুয়াল টু নতুন টেম্প, তাহলে নতুন টেম্প কত হবে, টি টু হবে, তাহলে নতুন টেম্প হবে টি টু। আচ্ছা, এরপরে দেখেন এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু নিউ টেম্প, তাহলে এল ডট অ্যাড্রেসেও নতুন একটা টেম্প আসবে, তাহলে এলটা হচ্ছে আমার কারেন্টলি যে এইটা, তাহলে এইটার অ্যাড্রেসে নতুন একটা টেম্প, তাহলে এটা কত হবে টি থ্রি, এটার অ্যাড্রেসে আসবে হলো টি থ্রি। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হলো এই লাইনটাকে জেনারেট করতে হবে, এই দুটা লাইন জেনারেট করতে হবে, তাহলে আমরা আউটপুট ফেলে যাবো টি ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস ইন্টু এল ডট টাইপ ডট উইথ, তাহলে যেটা ছিল টি ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, তাহলে ই ডট অ্যাড্রেস মানে কে, এল ওয়ানের সাপেক্ষে ই কোনটা, এল ওয়ানের সাপেক্ষে ই কিন্তু হচ্ছে ই ফাইভটা, রাইট, তাহলে হবে টি ইকুয়াল টু ওয়াই ইন্টু, তাই না, টি ইকুয়াল টু, হ্যাঁ, টি ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস মানে হচ্ছে যে প্যারেন্থিসে এটা, তাহলে ওয়াই ইন্টু এল ডট টাইপ ডট উইথ, এল মানে কে, এল মানে কিন্তু প্যারেন্ট ছিল, এল মানে কিন্তু এল ওয়ান না, এটার সাথে যেন কনফিউজ না হয়, এল মানে কিন্তু আমার প্যারেন্টটা ছিল, রাইট, তাহলে হলো এল মানে কি এখানে কে, এল মানে হচ্ছে এল ওয়ান, তাহলে এল ওয়ান ডট টাইপ ডট উইথ, তা এল ওয়ানের টাইপ হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের উইথ কত, ইন্টিজারের উইথ কিন্তু 4 বাইট, এখানে হয়তো বলাও আছে, আর যদি কিছু এই যে এখানে বলেও দিছে দ্য উইথ অফ ইন্টিজার ইজ 4, তাহলে 4 বলতে হবে, যদি কিছু বলা না থাকে তখন হলে আপনার মতো ধরতে পারেন, বাট বাই ডিফল্ট ইন্টিজার হলো 4, আর ইন্টিজারকে অনেক সময় কিন্তু চেঞ্জ করে বিভিন্ন বাইটে দিয়ে দেয়, তো ওইটা একটু খেয়াল করতে হবে কোশ্চেনে, যদি কখনো ইন্টিজারে বলে দেয় যে এটা 7 বাইট, তখন কিন্তু 7 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এখানে যেটা হলো টি ইকুয়াল টু ওয়াই ইন্টু 4, ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনটা জেনারেট করছি, এরপর কি করতে হবে, এল ডট অ্যাড্রেস ইকুয়াল টু এল ওয়ান ডট অ্যাড্রেস প্লাস টি, তাহলে এল ডট অ্যাড্রেস মানে হলো প্যারেন্টের অ্যাড্রেস, প্যারেন্টের অ্যাড্রেসটা কত ছিল, টি থ্রি, প্যারেন্টের অ্যাড্রেসটা ছিল আমার টি থ্রি, অর্থাৎ এল ওয়ানের অ্যাড্রেসটা ছিল টি থ্রি ইকুয়াল টু এল ওয়ান ডট অ্যাড্রেস প্লাস টি, তাহলে এইটার যে চাইল্ড, এটার চাইল্ডটাকে এল টু, এল টুর অ্যাড্রেসকে টি ওয়ান, তাহলে টি ওয়ান ইন্টু কত হবে, না সরি টি ওয়ান প্লাস টি হবে, টি ওয়ান প্লাস টি হবে, তাহলে এটা হবে টি থ্রি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি থ্রি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি, ঠিক আছে। আচ্ছা, এখানে হইলো, এখন আমরা কোথায় যাব, এখন আমাদের কাজ হইলো এই এল ওয়ান থেকে ই থ্রিতে আসা, রাইট, এল ওয়ান থেকে এখন আমরা রিডিউস হবে ই থ্রিতে, তাহলে এল থেকে যখন ইতে আসে কী হয়, এল থেকে যখন ইতে আসে, এই যে এখানে এল থেকে যখন সে ইতে আসে তখন হলো আমার এই যে এই কাজগুলো হয়, তাহলে ই ডট অ্যাড্রেস হচ্ছে নিউ টেম্প, তাহলে ই ডট অ্যাড্রেস, তাহলে এই যে এইটার অ্যাড্রেসে নতুন একটা টেম্প আসবে, তো আমরা টি থ্রি পর্যন্ত ইউজ করছি, তাহলে নতুন টেম্প আসবে হলো টি ফোর, তাহলে নতুন টেম্প আসবে হচ্ছে টি ফোর। আচ্ছা, এরপরে এই লাইনটাকে জেনারেট করতে হবে, ই ডট অ্যাড্রেস হচ্ছে এল ডট অ্যারে ডট বেস দেন এল ডট অ্যাড্রেস, তাহলে ই ডট অ্যাড্রেস, তাহলে ই ডট অ্যাড্রেস হলো কারেন্টলি যেটা লিখলাম, রাইট, অর্থাৎ ই থ্রিটা যেটা সেটা হলো টি ফোর, তাহলে টি ফোর ইকুয়াল টু কী ছিল, এল ডট অ্যারে ডট বেস দেন এল ডট অ্যাড্রেস, তাহলে এল ডট অ্যারে ডট বেস, অর্থাৎ এল ওয়ানের অ্যারের বেস কত, এল ওয়ানের অ্যারের বেস হলো এ, এল ডট অ্যারে ডট বেস দেন আমাদের এরকম থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে, এল ডট অ্যাড্রেস, তাহলে এল ডট অ্যাড্রেসটা হচ্ছে আমার টি থ্রি, এল ডট অ্যাড্রেসটা কিন্তু আমার ছিল টি থ্রি, রাইট, তো এগুলা জিনিস একটু রাখতে হবে যে আমার যখন এই যে এই এলটা যে এলটা রিডিউস হলো সেটার যে অ্যাড্রেস, তাহলে কোন এলটা রিডিউস হলো, এল ওয়ানটা রিডিউস হলো, তাহলে সেটার অ্যাড্রেস কি টি থ্রি, তাহলে সেটা হবে আমার এখানে। আচ্ছা, এরপরে কি হবে, এরপর এখান থেকে আমার এইখানে রিডিউস হলো, অর্থাৎ ই টু প্লাস ই থ্রিটা রিডিউস হলো ই ওয়ানে, ই টু প্লাস ই থ্রিটা রিডিউস হলো ই ওয়ানে, তখন কি আমাদের এই যে এই কাজগুলো জেনারেট করতে হবে, যে আমাদের ই ডট অ্যাড্রেস, প্যারেন্টের অ্যাড্রেসে নতুন টেম্পোরারি আনতে হবে, তাহলে প্যারেন্টের যেটা অ্যাড্রেস নতুন টেম্পোরারি, তাহলে এখানে ধরলাম আমরা টি ফাইভ। আচ্ছা, এরপরে কি করতে হবে, এই লাইনটাকে জেনারেট করতে হবে, ই ডট অ্যাড্রেস অর্থাৎ টি ফাইভ ইকুয়াল টু তার চাইল্ডের অ্যাড্রেসগুলা, রাইট, তাহলে টি ফাইভ ইকুয়াল টু জেড প্লাস টি ফোর, টি ফাইভ ইকুয়াল টু জেড প্লাস টি ফোর হবে তার চাইল্ডের অ্যাড্রেসগুলা। আচ্ছা, এরপরে কি হবে, আমরা যদি একটু যাই, এরপরে এখান থেকে যে এইখানে আসবে তার মানে কি পুরো জিনিসটা রিডিউস হবে এসে, পুরো জিনিসটা এখন রিডিউস হবে এসে, তাহলে পুরো জিনিসটা যখন রিডিউস হবে এসে তখন কি টপ ডট গেট আই ডট লিখজিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস, তাহলে জেড ইকুয়াল টু টি ফাইভ,
জেড ইকুয়াল টু T5, ই ডট অ্যাড্রেস ছিল T5, তাহলে জেড ইকুয়াল টু T5। তাহলে এই হলো আমার মোটামুটি ওইটার যে 3 অ্যাড্রেস কোড, সেই 3 অ্যাড্রেস কোডের অ্যান্সার। এটা হলো আমার অ্যান্সার, আর এটা হলো আমার অ্যানোটেটেড পার্স ট্রি। আচ্ছা, এবার যদি আমরা পরের কোশ্চেনটায় আসি, এই কোশ্চেনটা আমি অলরেডি সলভ করেছি। এই যে এই কোশ্চেনটা আমি কমেন্ট বক্সে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব। এখানে বেসিক্যালি ফল থ্রু টেকনিকের সাহায্যে আমাদের লেভেল জেনারেশন সেই কাজটা করা হয়েছে। সো এটা আমি স্কিপ করতেছি এই পোর্শনটা। আচ্ছা, আমরা যদি এখন এই কোশ্চেনটাতে আসি, এখানে বলছে যে আমার এই যে ফাংশনে দেওয়া আছে, এই ফাংশনের একটা অ্যাক্টিভেশন ট্রি আঁকতে হবে এই ফাংশন কলিংয়ের। দেন বলছে যে f(3) যখন এক্সিকিউশন নোডে থাকবে ওই সময় আমার স্ট্যাকের অবস্থা কীরকম। আপনারা তো জানেন যে ফাংশন কলিং সব কিছু হ্যান্ডেল হয় কিন্তু স্ট্যাক মেমোরির থ্রুতে। সো যখন একটা ফাংশন কল হয় তখন কিন্তু আমার যেটা হয় যে স্ট্যাক মেমোরি থেকে ওই ফাংশনের করসপন্ডিং যে অ্যাক্টিভেশন রেকর্ডটা, সেই রেকর্ডটা স্ট্যাক মেমোরির মধ্যে পুশ হয়, এবং যতক্ষণ ওই ফাংশনটা এক্সিকিউট থাকে আমার ওইটা কিন্তু স্ট্যাকের টপের মধ্যে থাকে। এরপর যখন ওটা শেষ হয়ে যাবে দেন স্ট্যাকের মেমোরি থেকে চলে যাবে, দেন অন্য যেই ফাংশনটা আছে বা যেই ফাংশনটা ওকে কল করছিল বা কলার ফাংশনটা কিন্তু তখন আবার স্ট্যাকের টপে থাকবে। দেন কলার ফাংশনে যদি আবার অন্য কোনো ফাংশনকে কল করে, সেই অন্য ফাংশন অ্যাক্টিভেশন রেকর্ডটা আবার হলো আমার স্ট্যাক মেমোরি টপে থাকে। তো প্রথম পার্টটা দেখেন, এখানে দুইটা পার্ট আছে, একটা হলো অ্যাক্টিভেশন ট্রি আঁকা, আর একটা হলো f(3) যখন আসছে আমার স্ট্যাকের ইয়াতে আসছে তখন হলো পুরা স্ট্যাকের অবস্থা কীরকম। তো ট্রি আঁকাটা কিন্তু খুব সহজ। আমরা কি করব, এখানে দেখেন বলেও দিছে যে মেইন থেকে হলো প্রোগ্রামটা শুরু হবে। তাহলে সবার প্রথমে আমার যেটা আসবে সেটা হলো মেইন ফাংশন আসবে। দেন মেইন ফাংশন থেকে কোন ফাংশনটাকে কল হবে, f(5)টা কল হবে, রাইট? এখানে একটাই ফাংশন কল হয়েছে f(5), তাহলে এখানে আমরা f(5) লিখলাম। আচ্ছা, দেন আমরা একটু f(5)-এ যাই। f(5)-এ অর্থাৎ n এর ভ্যালু এখন 5, n এর ভ্যালু যদি 5 হয়, প্রথম ইফটা হলো ফলস, তাহলে ডিরেক্টলি এইটা কল হবে যে b(5) প্লাস f(n-1), তাই না? তো প্লাসগুলো তো আমাদের দেখার দরকার নেই, আমাদের শুধু ফাংশন কলিংগুলো দেখানো দরকার। তো দেখেন সবার আগে যেটা হবে, এখানে কিন্তু b(5)টা কল হবে, b(5)টা কল হবে। দেন আমাদের b(5)কে নিয়ে কিন্তু কাজ করতে হবে, রাইট? বাট আমরাই বলছিলাম যে অ্যাক্টিভেশন ট্রি যখন আঁকবেন তখন একবারে যেগুলো ফাংশন কল হয়েছে একবারে লিখে ফেলবেন, তাহলে পরবর্তীতে আপনার মানে কোনো কনফিউশন অ্যারাইজ করবে না যে আমার কোন লাইনে আমার এটা আটকে ছিল, মানে কোন লাইনটা আগে কল হয়েছিল এরপরে আমাকে কোনটায় কল করতে হবে। তো অ্যাক্টিভেশন ট্রি আঁকার সময় আপনি একবারে ফাংশন কলগুলো লিখে ফেলতে পারেন, যেমন এখানে b(5) আর এরপরে আমরা লিখলাম হলো f(4), কারণ ছিল b(n) প্লাস f(n-1), তাহলে b(5) আর f(4), তাহলে এই দুইটা ফাংশন কিন্তু কল হবে। বাট অ্যাকচুয়াল কোন অর্ডারে কল হবে, যে f(5) থেকে আগে b(5)টা কল হবে, দেন b(5)টা তার কাজগুলো করবে, এর আন্ডারে চাইল্ড আসতেও পারে নাও আসতে পারে, আর দেন যখন এটা শেষ হবে তখন সে আবার কিন্তু f(5)-এর কাছে ব্যাক করে দেন সে আবার f(4)টা কল করবে, ঠিক আছে? মানে এইভাবে জিনিসটা কাইন্ড অফ হবে। বাট আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা একবারে সেটা ট্রির মধ্যে দেখাই ফেলতেছি। তো দেখেন এখন দেখেন আমাদের b(5) নিয়ে কাজ করতে হবে। b(5)-এ যদি যাই, এখানে দেখেন কোনো কিছুই নাই, জাস্ট একটা ভ্যালু রিটার্ন করছে, তাহলে এখান থেকে আর কোনো ফাংশন কল হয় না, তাহলে এটা রিটার্ন হবে, রিটার্ন হয়ে f(5)-এর কাছে আসলো, দেন f(5) থেকে আবার f(4) কল হইলো, দেন এগেইন f(4) থেকে বুঝতে পারতেছেন যে b(4) আর f(3) কল হবে, b(4) আর f(3) কল হবে। তাহলে আমি এখন একবারে লিখে যাই যে b(4) আর f(3), যেহেতু ওই যে প্রথম বেস কন্ডিশনটা হোল্ড করতেছে না, রাইট? এখানে n=0-র জন্য শুধুমাত্র রিটার্ন 0, আর তাছাড়া বারবার হলো b(n) আর f(n-1)টা কল হবে। তাহলে আমি এখন ওই কাজটা করে ফেলি। তাহলে এরপরে এবার হবে কি, এরপরে এবার আসবে হচ্ছে b(3) আর f(2), দেন এরপরে এবার কি আসবে, এরপরে এবার আসবে হচ্ছে b(2) আর f(1). আচ্ছা, এরপরে এবার কত আসবে, এরপরে এবার আসবে হচ্ছে b(1) আর f(0). এখন যখন f(0) আসছে এই এফটা কিন্তু আর ভাঙবে না, কারণ কি, যে বেস কেসটা এখন এই কেসটা এখন হোল্ড করবে, দেন ও এখান থেকে 0 রিটার্ন করবে, ঠিক আছে? এইখান থেকে এখন আসে 0 রিটার্ন করবে। তাহলে আমাদের যে অ্যাক্টিভেশন ট্রি, সেই অ্যাক্টিভেশন ট্রিটা কিন্তু দেখতে এরকম, ঠিক আছে? এটা হলো আমাদের যে অ্যাক্টিভেশন ট্রি সেটা দেখতে। আচ্ছা, এখন বলছে যে f(3) নোটটা, এই নোটটা যখন আমার স্ট্যাকের মধ্যে আসবে তখন আমার স্ট্যাকের অবস্থাটা কি। তো দেখেন একটা জিনিস চিন্তা করেন, f(3) আসলে আমার এইখানে, তো একটু চিন্তা করেন যে আমার সবার আগে মেইন ফাংশনটা যখন কল হবে তখন স্ট্যাকের মধ্যে আমার মেইন ফাংশনটা থাকবে, রাইট? স্ট্যাকের মধ্যে আমার তখন মেইন ফাংশনটা থাকবে। এরপরে আমার কিন্তু f(5)-এর কাছে আসবে, তাহলে f(5)টা হলো আমার স্ট্যাকের মধ্যে থাকবে। অ্যান্ড আমি দেখেন স্ট্যাকটাকে কিন্তু ডাউনওয়ার্ডস গ্রো করাচ্ছি,
অর্থাৎ স্ট্যাক কিন্তু এমনিও ডাউনওয়ার্ডস গ্রো হয়, হলো আমার স্ট্যাক মেমোরিটা, অর্থাৎ এই উপরেরটা হলো হায়ার অ্যাড্রেস, নিচেরটা হলো লোয়ার অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এরপর দেখেন f(5)টা কল হবে, এরপর কোন ফাংশনটা কল হবে, এরপর কিন্তু b(5)টা কল হবে, রাইট। এরপর কিন্তু b(5)এর জন্য আমার যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা আসবে, অ্যান্ড b(5)এর প্রসেসিংয়ের পর b(5)টা আমার স্ট্যাক মেমোরি থেকে চলে যাবে। তো এরপর যেটা হবে, সে আবার f(5)এর কাছে ব্যাক করলো, যে স্ট্যাকের টপে এখন f(5) আসে, দেন আবার সে f(4)টা কল করবে। তাহলে আমার যেটা হবে, এইখানে কিন্তু f(4)টা থাকবে। দেন এই f(4)এর পর এখন স্ট্যাকের টপে আছে f(4), দেন f(4)এর পর দেন আবার সে b(4)কে কল করবে। তাহলে এখানে b(4)এর করসপন্ডিং যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা আসবে, ওটার প্রসেসিংয়ের পর ওই পোর্শনটা চলে যাবে। দেন আমার f(3)টা আবার স্ট্যাকের টপে আসবে। তাহলে স্ট্যাকের টপে কিন্তু এখন আসবে হলো আমার f(3), ঠিক আছে। এখন কিন্তু স্ট্যাকের টপে আসবে হলো আমার f(3). আচ্ছা, আপনারা আপওয়ার্ডও গ্রো করাইতে পারেন, বাট টপটা তখন দেখাই দিন যে টপটা কোনটা ধরছেন, ঠিক আছে। আমরা যখন স্লাইডের সিমুলেশন দেখছিলাম তখন দেখছিলাম যে উপরের দিকে গ্রো করাচ্ছিল, ঠিক আছে। সো ওইটাও করতে পারেন, বাট বইয়ে হইলো আমাদের ডাউনওয়ার্ডস গ্রো করাইছে। সো আমি রিকমেন্ড করবো হলো ডাউনওয়ার্ডস দিয়ে দেখানো, এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু স্ট্যাকের মেমোরিগুলো মানে ডাউনওয়ার্ডস গ্রো হয়। সো ওটা আপনাদের ইচ্ছা, আপনারা আপওয়ার্ডস গ্রো করাইলে টপের ইয়াটা ওইভাবে দেখাই দিবেন যে টপ কোনটাকে ধরছেন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের f(3) যখন কল হয়েছে তখন আমার স্ট্যাকের অবস্থা এরকম। আচ্ছা, এই জিনিসটা আরো একটু সহজে শর্টকাটে বের করা যায়, যে আমার স্ট্যাকের টপে তারাই থাকবে, মানে স্ট্যাকের মধ্যে তারাই থাকবে শুধুমাত্র তাদের অ্যানসেস্টরগুলা। অর্থাৎ দেখেন f(3) যখন আমার আসে তখন ওর যে অ্যানসেস্টর কারা, এই যে এরা, তখন দেখবেন আপনার স্ট্যাকের মধ্যে শুধু এরাই থাকবে। একটু যদি সিমুলেট করে দেখেন দেখবেন যে এই লাইনটা যেটা মাত্র বললাম এটা অলওয়েজ হোল্ড করে, অর্থাৎ যখন যেই ফাংশন আছে ওই ফাংশনের অ্যানসেস্টরগুলো অলওয়েজ আমার এই ইয়ার মধ্যে থাকবে, স্ট্যাকের মধ্যে থাকবে। সিমিলারলি যদি আমি বলি যে b(4) যখন কল হয়েছে ওই সময় স্ট্যাকের অবস্থাটা দেখাও, তখন কোন কোন ফাংশনগুলো থাকবে, b(4) তো থাকবেই, সাথে হলো তার অ্যানসেস্টর। দেখবেন যে এই জিনিসগুলো হলো আমার স্ট্যাকের মধ্যে আছে, অর্থাৎ b(4), f(4), f(5) আর মেইন, এই কয়টা আছে, ঠিক আছে। এটা একটু মানে একটু দেখলেই মানে সিমুলেট করলেই জিনিসটা বুঝতে পারবেন যে এটা সবসময় এই জিনিসটা ট্রু, এই জিনিসটা সবসময় ট্রু, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্যাকের অবস্থা একটু এরকম। আচ্ছা, এখন কনভেনশন অনুসারে আমরা যখন স্ট্যাকের ডায়াগ্রাম আঁকতাম, এই যে ব্লকগুলো আঁকছে এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের অ্যাক্টিভেশন রেকর্ড, রাইট। এই সবগুলো জিনিস কিন্তু আমরা অ্যাক্টিভেশন রেকর্ড। এখন অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে অনেকগুলো কিন্তু ফিল্ড থাকে, প্যারামিটার্স থাকে, তারপর ওই যে সেট মেশিন স্ট্যাটাস, এরকম অনেক কিছু থাকে। তো আমরা যখন এই যে এইখানে স্ট্যাক দেখাই তখন কিন্তু আমরা সিম্পলিফাইড ভার্সনটা দেখাই, যে শুধুমাত্র প্যারামিটার দেখাই আর লোকাল ভেরিয়েবলগুলো দেখাইতাম। বইয়েও কিন্তু মানে ওইভাবে জিনিসগুলো সিম্পলিফাই ওয়েতে দেখাইছে, নাইলে হলো মানে প্রত্যেকটা রেকর্ড আলাদা আলাদা করে প্রত্যেকটা রেকর্ডে ফিল্ড দেখাইতে হতো, তো অত কমপ্লেক্সিটির দরকার নাই। আমরা জাস্ট কনভেনশন অনুসারে এখানে প্যারামিটারগুলো দেখাবো আর হচ্ছে লোকাল ভেরিয়েবল থাকলে দেখাবো। তো মেইনের জন্য দেখেন, মেইনের জন্য কোনো প্যারামিটার নাই, মেইনের মধ্যে কোনো প্যারামিটার নাই, বাট এর একটা লোকাল ভেরিয়েবল আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে যে এইখানে লোকাল ভেরিয়েবলটাকে দেখাইতে হবে, ঠিক আছে। এখানে লোকাল ভেরিয়েবলটাকে দেখাইতে হবে। উপরের দিকে থাকতো প্যারামিটারগুলো, এরপর থাকতো ফাংশনের নাম, এরপরে হচ্ছে আমার লোকাল ভেরিয়েবলগুলো। এই ফরম্যাটে আর কি দেখানো হয়েছিল আমরা যখন স্ট্যাককে দেখাইছিলাম ফর অ্যাক্টিভেশন ট্রি, তো তখন আমরা এইভাবে দেখাইছিলাম। তো আমরা এই ফরম্যাটে এখানে দেখাবো। তো f(5) যখন কল হবে তাহলে দেখেন f(5) মানে হচ্ছে এইটা, এইখানে কোনো লোকাল ভেরিয়েবল আছে, কোনো লোকাল ভেরিয়েবল নাই। তারপর কোনো প্যারামিটার আছে, হ্যাঁ একটা প্যারামিটার আছে। তাহলে আগে আমরা প্যারামিটারকে দেখাই, কারণ কি অ্যাক্টিভেশন রেকর্ডে শুরুর দিকে কিন্তু প্যারামিটার থাকে আর পরের দিকে থাকে হলো লোকাল ডাটা, এবং লোকাল ডাটার মধ্যে আমার ওই যে টপ পয়েন্টারটা কিন্তু পয়েন্ট করে থাকে। তো এখানে কোনো লোকাল ডাটা নাই, সেজন্য আমরা কিছু লিখতেছি না। সিমিলারলি f(4)এরও একটা প্যারামিটার থাকবে, তাহলে প্যারামিটারটাকে উপরে লিখলাম, আর লোকাল ডাটা পোর্শনটা ফাঁকা, যেহেতু কোনো লোকাল ডাটা নাই এখানে। সিমিলারলি f(3)-র জন্য আমরা এখানে কি প্যারামিটারটাকে এখানে লিখলাম, আর কোনো লোকাল ডাটা পোর্শন নেই। তাহলে আমার মোটামুটি স্ট্যাকের অবস্থা এইভাবে দেখালেই হবে, ঠিক আছে। আর অবভিয়াসলি এই টপটাকে কিন্তু পয়েন্ট করে দিবেন যে টপ স্ট্যাক পয়েন্টারটা কোথায় আছে। টপ স্ট্যাক পয়েন্টারটা কিন্তু আমার এই ফ্রেমে আছে, যেই ফ্রেমটা কারেন্টলি এক্সিকিউটিং, অ্যান্ড কোথায় থাকবে, যেখান থেকে লোকাল ডাটা শুরু হবে সেখানে। তো এখানে যদি কোনো লোকাল ডাটা নাই তাহলে জাস্ট আপনি এখানে টপ এসপি এইভাবে করে রাখলেই হবে এই জিনিসটা। তো আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারছেন, অত কঠিন কিছু ছিল না এটা।